কেন্দ্রীয় সরকারের স্বর্ণালী যুগে শুরু হয় বিপ্লবীদের হাত ধরে। একটা সময় আমাদের কারোর পরিচয় ছিল না, আমরা বলতে পারতাম না যে আমরা বৈদ্যুতিন মাধ্যমের একজন কর্মী, সাংবাদিক। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হতো না। তখন উনি যখন বিষয়টা জানলেন, তখন এই রাজ্যের বৈদ্যুতিন প্রচার মাধ্যমের জন্য ইলেকট্রিশিয়ান কার্ড চালু করে দিলেন। এখন সারা রাজ্যে বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের কাছে ইলেকট্রিশিয়ান কার্ড চালু রয়েছে, সবার কাছে রয়েছে। যখন আমরা বৈদ্যুতিন প্রচার মাধ্যমের লোকরা যখন সাংবাদিকরা যখন বারবার আক্রান্ত হচ্ছিলেন, তখন এটার একটা সমাধানের জন্য সরকার স্বীকৃত প্রেস ব্যাকেট চালু করা হলো এই রাজ্যে। প্রথমবার এই রাজ্যে সরকার স্বীকৃত প্রেস ব্যাকেট চালু করা হলো। অধিকাংশ সাংবাদিক ভাই বোনেরা এই জ্যাকেট পেয়েছে। এরপরে ঘুরে দাঁড়িয়েছে বৈদ্যুতিক প্রচার মাধ্যম। নতুন বিজ্ঞাপন নীতি এসছে, নতুন বিজ্ঞাপন নীতিতে ক্যাটাগরি করা হয়েছে। নতুন বিজ্ঞাপন নীতি অনুযায়ী অধিকাংশ চ্যানেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলছিলেন, যারা এখন ক্যাটাগরি পাননি তারা আপনারা আবেদন করুন, আপনার কাগজপত্র ঠিক থাকলে সবাই আপনারা পাবেন। এত উদারীকরণ, এত সরলীকরণ আমরা অতীতে কোন সরকারের কাছ থেকে পাইনি। আপনারা জানেন এর আগে দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন সাংবাদিক আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে কিডনি ড্যামেজ হয়ে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন মাননীয় বিপ্লবদেব মহোদয় 2 লক্ষ টাকা দিয়ে ওনাকে সাহায্য করেছিলেন। আমার মনে আছে একজন সাংবাদিক, উনি মারা গেছেন, নাম বলতে চাই না, সিনিয়র সাংবাদিক, আইএলএস এ ভর্তি হয়েছিলেন। ওনার মরদেহ নেওয়ার জন্য টাকা ছিল না। যারা বড় বড় কথা বলে তারা তখন হাসপাতাল থেকে সরে যাচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম ওই সময়। তখন বিপ্লবদের মুখ্যমন্ত্রী হননি, তখন উনি 50,000 টাকা দিয়ে আইএলএস কে পেমেন্ট করেছিলেন। করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন একজন সাংবাদিক, যে সাংবাদিক তৎকালীন সময়ে এক বিশেষ রাজনৈতিক দলের হয়েও কাজ করছিলেন। যখন করোনা আক্রান্ত হয়ে মারা যান, তখন তারা কেউ আর ফিরেও তাকাননি। আইএলএস এ ভর্তি হয়েছিলেন। আইএলএস এ প্রচুর টাকা উঠেছিল, পুরো টাকা তৎকালীন সময়ে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লবদেব দিয়েছিলেন। আইএলএস হাসপাতালকে পেমেন্ট করেছিলেন। অনেক উদাহরণ রয়েছে আমাদের হাতে। করোনার সময় ভ্যাকসিনেশন আমরা করিয়েছি 6 বার 7 বার। এখানে বসে আছেন রাজ্যের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রদ্যুৎ মহোদয়, উনি মাস্ক স্যানিটাইজার নিয়ে ধর্মনগর থেকে শুরু করে বিলোনিয়া সব জায়গাতে উনি নিজে ছুটে গেছেন। একজন কেন্দ্রীয় মন্ত্রী পাবেন যিনি সাংবাদিকের কাছে মাস্ক নিয়ে যাচ্ছেন, স্যানিটাইজার নিয়ে যাচ্ছেন। আমাকে ডেকে নিয়ে স্যানিটাইজার মাস্ক দিয়েছেন। করোনার সময় সাংবাদিকদের বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য বিজেপি সরকারের বা কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা সেই জিনিসটা ভুললে চলবে না বন্ধুরা। অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীতকে মনে রাখতে হবে কে প্রকৃত বন্ধু। এখন অনেকে অনেক কথা বলেন, বন্ধু সাজার চেষ্টা করেন, অতীতকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা মহা ভুল হবে অতীতকে ভুলে গেলে। এখন অনেকে বিপ্লবী সাজার চেষ্টা করে। এখন নাকি সাংবাদিক আক্রান্ত হয়েছে, কোথায় সাংবাদিক আক্রান্ত হয়েছে
হয়েছে কিছু, হয়নি যে একদম না, কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে কিছুদিন আগে একজন সাংবাদিক যখন আক্রান্ত হয়েছিলেন, সাথে সাথে 3 থেকে 4 ঘন্টার মধ্যে একজন ওসিকে সাসপেন্ড করেছে। ওসিকে সাসপেন্ড করার নজির সাংবাদিক আক্রান্ত হওয়ার পর এর যে আছে একটাও নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটাও ইনস্টেন্স নেই। অতীতকে ভুলিয়ে দিয়ে অনেকে এখন সাধু সাজার চেষ্টা করছেন, বিপ্লবী সাজার চেষ্টা করছেন, কাউকে কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। যারা ভালো কাজ করলেন, যারা আমাদের রক্ষা করলেন, করোনার সময় আমরা যখন বিপন্ন অসহায়, সাংবাদিকরা বাঁচবে কি মরবে ঠিক নেই, তখন যারা ঝাঁপিয়ে পড়লেন, প্রত্যেকটা সাংবাদিকের পাশে যারা দাঁড়ালেন, সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন, তাদেরকে হেয় করার, খাটো করার চেষ্টা হচ্ছে। বন্ধুগণ, শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হেয় করার চেষ্টা হচ্ছে। সরকারের কাজকে সাংবাদিকদের জন্য যা যা করেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 1-2টা কাজ হয়তো বাকি রয়েছে। হেলথ ইন্স্যুরেন্স স্কিমও চালু হয়ে গেছে। শুধুমাত্র হাউজিং এর যে বিষয়টা রয়েছে, হাউজিং এর বিষয়টা বাকি রয়েছে। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। নতুন করে 286টা ইলেকট্রিশিয়ান কার্ড দেওয়া হবে, রাজ্যের তথ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বলে গেলেন। সারা দেশে নেট সার্চ করে দেখবেন, গুগল গিয়ে দেখবেন, কোথাও এরকম কাজ সাংবাদিকদের জন্য হয়েছে কি? পেনশন কত ছিল? পেনশন ছিল 1000 টাকা। পেনশন 10,000 টাকা কে করলেন? বিপ্লব দেব সরকার করলেন, বিজেপি সরকার করলেন। এত কাজ করার পরে যদি তাহলে যদি আমরা হেয় করি, ছোট করি, ইচ্ছাকৃতভাবে, ইতিহাস কখনই তাদের ক্ষমা করবে না। আমি তাই বন্ধু আপনাদের বলবো যে আমরা যারা সাংবাদিকতার কাজ করি, আমরা ভালো মন্দ জানি, অতীত বর্তমান ভবিষ্যৎ জানি। অতীত থেকে শিক্ষা নিয়ে, অতীতের অভিজ্ঞতাকে সঞ্চয় করে বর্তমানে পথ চলার পাশাপাশি ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছে, নিজের অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন। বন্ধুরা, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘক্ষণ করবো না, এখানে অনেক বক্তা রয়েছে। মিডিয়ার যারা আমার সাংবাদিক ভাই বোনরা রয়েছেন গোটা রাজ্যের, তাদেরকে নিয়ে আজকের সম্মেলন উপস্থিত রয়েছেন প্রেস ক্লাবের মাননীয় সম্পাদক প্রণব সরকার মহোদয়, রয়েছেন সুরজিৎ পাল মহোদয়, যাকে আমরা বাপিদা নামে জানি, সেবকদা রয়েছেন, পরিমল শাহ মহোদয় দূরে এবং রাজ্যের
যেটা 25 বছর আমরা কথা বলি, যে অশান্তটাকে আমরা সাধন করেছি যার নেতৃত্বে, যিনি সামনে থেকে নেতৃত্ব নিয়ে একটা নতুন সূর্য উদয় রাজ্যে হয়েছে, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত আমার সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে রাখি উৎসবের শুভেচ্ছা। আমি রাখি দেওয়ার জন্য এসেছি। আজাদী কা অমৃত মহোৎসব 75 বছরের আমরা এই প্রথম হর ঘর তিরঙ্গা উৎসব আমরা উদযাপন করেছি। আর আজকে অনেক বক্তারা আপনাদের অনেক কিছু বলেছেন, হয়তোবা আমরা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি, আমাদের দায়িত্ব প্রিন্ট মিডিয়া থেকে অনেক বেশি। প্রিন্ট মিডিয়াতে যদি কোনো একটা খবর ছাপানো হয়, সেটা ক্লারিফিকেশন দেওয়ার জায়গা থাকে, কিন্তু আমরা যারা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াতে রয়েছি, সেটা ছাপাই দেওয়ার বা এটাকে ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ বহুত কম রয়েছে। আমরা সংবাদ জগৎকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আমরা জানি, সম্মান করি। সেই 75 এর যে কালা দিবস ইমার্জেন্সি বলুন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পরিবর্তন এবং সময়ের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে গোটা দেশ যখন ডিজিটাল হওয়ার ধাপে ধাপে এগিয়ে চলছে, বর্তমান সময়ে ভারতবর্ষ দুনিয়াতে যে 100% ডিজিটাল কাজকর্ম হয়, তার মধ্যে 40% কিন্তু ভারতবর্ষে আমাদের দেশে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকার যখন পরিবর্তন অনেক কিছু করেছে, সে আমাদের সংবাদ জগতেও আমাদের সাংবাদিক বন্ধুরা নিউ মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন ভাবে আপনারা নিজেদেরকে পরিমার্জিত করেছেন এবং আপনাদের মধ্যে পরিবর্তন এনে যুগের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ মাধ্যম আপনারা সমাজের কাছে, রাজ্যের মানুষের কাছে আপনারা তুলে ধরেছেন। তার জন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদের সরকার, যেটা মাননীয় সম্পাদক মহোদয় প্রণব সরকার মহোদয় বলেছেন, যেটা ত্রিপুরা রাজ্যে সাংবাদিকরাও মানুষ, সাংবাদিকরাও আমাদের সমাজের, এবং সাংবাদিকরা যতটা ধৈর্য এবং সহানুভূতি নিয়ে কাজ করছেন, সেটাকে তাদের সুবিধা অসুবিধা অ্যাড্রেস করার মতো সরকার এগিয়ে আসবে, সেটা আমরা সাংবাদিক বন্ধুরা কখনো কল্পনাও করতে পারিনি। আজকে প্রণবদা যেটা বলেছেন যে মাননীয় বিপ্লব কুমার দেব সরকার আসার পরে রাজ্যের প্রত্যেকটা ক্ষেত্রে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন ওভার একবারে এক্সট্রিম লেভেল, ফ্রিডম অফ এক্সপ্রেশন, যার যেভাবে কথা বলার সেটা আমরা বলতে পারি। সাংবাদিকের উপরে হামলা, আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আসি, সাংবাদিকের উপর আগে হামলা হলে আগে তো বলার অধিকার ছিল না যে আমার উপর আক্রমণ হয়েছে, এই কথাটা বলার মতো অধিকার সাংবাদিকদের মধ্যে ছিল না। আমি লক্ষ্য করেছি, আপনারা আব্দুল সত্তারের নাম জানেন, আমার সময় অনেক ছেলেরা, আর তাদেরকে খুঁজে বের করে আনাটা কষ্ট ছিল আমাদের। সাংবাদিক হিসেবে আমরা তাদেরকে সহযোগিতা করতাম না। একটা সামাজিক দায়বদ্ধতা আমাদের রয়েছে, আমরা সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সবার জন্য সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। আমরা বিভিন্ন সময় দেখেছি সাংবাদিকদের উপর কি ধরনের উৎপীড়ন হতো। আর যেটা পেনশনের কথা বলেছে, সেটা তো 1000 টাকা থেকে 10,000 টাকা, তাদের বিভিন্ন ধরনের পরিষেবা আপনারা যেটা পেয়েছেন, সেটার দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর আপনাদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করবো,
আপনারা হচ্ছে আমাদের দর্পণ। আমরা যে কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আজকে ভারতবর্ষে 12 কোটি মানুষকে শৌচালয় দেওয়া হয়েছে, 9 কোটি মায়েদেরকে গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, ভারতবর্ষে 45 কোটি 21 লাখ লোকরা জনধন অ্যাকাউন্ট করেছে, ভারতবর্ষে 2 কোটি 78 লাখ সুকন্যা সমৃদ্ধি যোজনার বেনিফিশিয়ারি রয়েছে, ভারতবর্ষে 17 কোটি 90 লাখ আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে, এবং আয়ুষ্মান ভারত ডিজিটালাইজেশন যে ডিজিটাল যে প্রকল্পটাকে নিয়ে এসে সমস্ত কিছু আজকের পিএম গতিশক্তি বলুন, আজকের পিএলআই বলুন, রক্ষা ক্ষেত্রে ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে ভারতবর্ষ আজকে 25 নম্বর জায়গাতে আমরা রপ্তানিতে রয়েছি। 2013-14 ডিফেন্সে আমাদের রপ্তানি হতো 1941 কোটি টাকার জিনিসপত্র আমরা রপ্তানি করতাম, আজকে আমরা 25 নম্বরে আমরা প্রায় 30,000 কোটির উপরে আমরা রপ্তানি করছি। এই যে পরিকাঠামো, এই যে বিষয়গুলি 2013-14 নর্থ ইস্টের বাজেট ছিল 36,000 কোটি টাকা, 2022-23 নর্থ ইস্টের জন্য বাজেট হচ্ছে 76,000 কোটি টাকা, তার বাইরেও পিএম ডিম্যান্ড 1500 কোটি টাকা। এই যে বিভিন্ন প্রকল্পগুলি সবগুলি মানুষের কাছে তুলে ধরার আমরা তো বলি, কিন্তু সেটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে কাজ আজকের ওয়েব মিডিয়া, নিউ মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সবচেয়ে তুরন্ত গতিতে সেকেন্ডের মধ্যে গোটা দুনিয়াকে আপনারা মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ ভারতবর্ষে আজকে যে 132 কোটি আমাদের আধার কার্ড, 80 কোটি মানুষের কাছে আমরা নেট ব্যবহার করি, 158 কোটি মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, আর 45 কোটি 21 লক্ষ মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট। গোটা যে একটা জায়গাতে একত্রীকরণ করে একটা যুগান্তকারী বিপ্লব যেটা এনেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, প্রত্যেকটা কাজ মানুষের কাছে তুলে ধরার যে কাজটা আপনারা করছেন সেটা আপনারা করছেন, ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা করছে, আমার পত্রকার বন্ধুরা করছেন। তো সেই বিষয়ে আমরা যাই করি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বলিষ্ঠ ভূমিকা আপনারা নিচ্ছেন। আপনারা যত বেশি সদুত্তর, সকারাত্মক, পজিটিভ কাজ করবেন, সমস্ত তো এগিয়ে যাবে। এবং আমরা সরকার যেমন আপনাদের জন্য চিন্তা করি, আপনাদেরকেও গোটা সমাজের জন্য গোটা মন্ত্রণালয় যেটা সরকার রয়েছে, সরকারের ভালো দিকগুলি যেমন তুলে ধরবেন। আরেকটা বিষয় আমি বলবো, সংবাদ আপনারা যারা পরিবেশন করবেন, ত্রিপুরা রাজ্যে গোপেন দত্ত ভৌমিকের মতো সংবাদ জগতের যিনি আইকন, বর্তমানে আমাদের আরো সাংবাদিকরা রয়েছেন, মানস পাল থেকে শুরু করে আমাদের সেবকরা থেকে অনেক সাংবাদিকরা রয়েছেন। সমস্ত সাংবাদিকদের থেকে আমাদের শেখা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা এক যুগে কাজ করেছে, আপনারা আরেকটা যুগে নিউ যে একটা জেনারেশন চলছে সেটার জন্য আপনারা কাজ করছেন। সমালোচনা আমাদের হবে এবং আপনাদের সমালোচনা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব, আমরা সমালোচনার মাধ্যমে আমরা নতুন কিছু এগিয়ে যাব, কিন্তু নিউজ যাতে হয়, ভিউজ যাতে কম হয়। আজকে কিছু কিছু ক্ষেত্রে ভিউজের সংখ্যা বেশি দেখা যায়, এটা সমাজের জন্য, সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা সুস্বাস্থ্যের পরিপন্থী। আপনারা সবাই নতুন যুগের সঙ্গে আপনারা চলছেন। ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুদেরকে আমি আজকে আমাকে ডাকার জন্য আমি ধন্যবাদ জানাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন এবং আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা লাগবে, বিগত দিনে আপনারা যত সুবিধা আপনারা পেয়েছেন, আগামী দিনে আপনাদের সুবিধা যেটা লাগবে সেটা আমরা সমাজের একটা ব্যক্তি হিসেবে আমরা সবাই আপনাদের সঙ্গে থাকবো এবং আমরা একসঙ্গে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য আমরা ত্রিপুরা রাজ্য যদি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা না হয়, মাননীয় প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, সবার বিশ্বাসের সাথে সাথে আমরা সবার প্রয়াস, আমরা যারা রয়েছে সবার প্রয়াসের মাধ্যমে
একটা শ্রেষ্ঠ ভারত নির্মাণ হবে। আর শ্রেষ্ঠ ভারত নির্মাণ করতে গেলে শ্রেষ্ঠ ত্রিপুরাকে বাদ দিয়ে শ্রেষ্ঠ ভারতের কল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন না। সেটা আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হোক, সাবরুম পর্যন্ত রেলপথ সম্প্রসারণ হোক, বাংলাদেশের ভেতর দিয়ে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাই হোক, আজকে প্রত্যেকটা সাবরুমে এসইজেড হোক, নর্থ ইস্টের সবচেয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম বড় হচ্ছে সাবরুমে, সমস্ত কিছু মিলিয়ে সেটা আপনাদের মাধ্যমে সম্ভব সবটা তুলে ধরা আর ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি যেটা আমাদের কাছে সংকল্প রেখেছিলেন, ওনার ব্যক্তিগত সংকল্প ছিল না, এটা সাময়িক সবার সংকল্প। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি তাদের যে অভিপ্রায় যে ত্রিপুরা ছোট রাজ্য এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং সেই সংকল্পটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে আমাদের সামনে রেখেছিলেন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি, যেটা কনফিউশন আমাদের মধ্যে অনেকের কাছে আমি শুনি, যে আজাদী কা অমৃত মহোৎসব 75 বছর, আমরা 2047 আমরা 100 বছরে পৌঁছে যাব। আমরা এই জায়গাতে কেউ থাকবো কেউ থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে আগামী 25 বছর আমাদের স্টার্টআপ পিএলআই, যেটা আমি বললাম, আমাদের যুবকরা 65% যুবক যেটা 18 থেকে 35 বছর, 50% যুবক যুবতী 29 বছরের 18 থেকে 29 বছরের মধ্যে রয়েছে। স্টার্টআপের মধ্যে পিএলআই এর মাধ্যমে বিভিন্ন যে ব্যবস্থা রয়েছে সবকিছুর মাধ্যমে আমরা ভারত পৃথিবীর মধ্যে 1 নম্বর জায়গায় আমরা পৌঁছে যেতে চাই। সেই লক্ষ্যে 25 বছরের একটা সংকল্পনা নিয়ে, একটা প্রারূপ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের সবাইকে নিয়ে কাজ করছেন। আমাদের ভারতবর্ষে ছোট রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্য যখন 50 বছর পূর্তি আমরা উদযাপন করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা অনলাইনে ভার্চুয়ালি আমাদের সঙ্গে জুম করে আমাদের রাজ্যকেও আগামী 2047 পর্যন্ত কি কি ভিশন আমরা দেখি, আমাদের যুবকরা কি কি স্বপ্ন থেকে ত্রিপুরাকে নিয়ে আগামী 2047 পর্যন্ত ভারত কোন জায়গাতে থাকবে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে তাল মিলিয়ে আমাদের ত্রিপুরা কোন জায়গাতে থাকবে, সেই স্বরূপটা সেই প্রারূপটাও তৎকালীন মুখ্যমন্ত্রী তৈরি করেছেন। রুটম্যাপ তৈরি রয়েছে এবং সেই রুটম্যাপের মধ্যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদেরকে বাদ দিয়ে আমরা এই রুটম্যাপ নির্মাণ করিনি, তৈরি করিনি। সেই ভিশনকে আমরা অনেকে ভাবে এটা বোধহয় বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত কিন্তু অভিপ্রায়, এটা নয়, এটা সাময়িক লিডারশিপ যিনি দেবেন ওনার উপরে ডিপেন্ড করবে সৈনিকরা কিভাবে কাজ করবেন। বেশি সোলজার, গুড সোলজার, ব্যাড সোলজার হয় না, ব্যাড লিডার গুড লিডার, মানে লিডারশিপের উপরে ডিপেন্ড করে যে যুদ্ধ কিভাবে জয়লাভ করা যায়। সেই লিডারশিপ উনি আমাদেরকে দিয়েছেন এবং 2047 পর্যন্ত ত্রিপুরা রাজ্যকেও ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ স্টেট হিসাবে আমরা দেখতে চাই এবং সেটা আমরা দেখব। আমরা সবাই মিলে তার জন্য কাজ করব সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ত্রিপুরা ইলেকট্রনিক্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বারা আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক দিবসীয় कार्यक्रमे मंच उपस्थित भारत सरकार केंद्रीय प्रतिमंत्री आदरणीय श्री सुरजीत पाल, सेक्रेटरी त्रिपुरा इलेक्ट्रॉनिक्स मीडिया सोसाइटी, श्री सेवक भट्टाचार्य, वैनगार्ड इलेक्ट्रॉनिक्स मीडिया कर्णधार, श्री सज्जाद अली त्रिपुरा জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং এখানে উপস্থিত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমার সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা, মায়েরা, বোনেরা, অন্যান্য আধিকারিক বন্ধুরা, 2017 সালে
এই ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি রচনা করা হয়। আর পরবর্তী সময়ে ধাপে ধাপে তার গতি অগ্রগতি দুটাই হয়। আর পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজের অধিকার পাওয়ার যে স্বাদ, তার মধ্যে 25% যে ত্রিপুরা সরকারের কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্টের শেয়ার, তার উপলব্ধি, সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অ্যাক্রিডিটেশন কার্ড, যেটা মাত্র প্রিন্ট মিডিয়াকে দেওয়া হতো, ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া হতো না। এই 3-4টি বড় কাজ হয়েছে। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর 2018-তে যখন 25 বছর টানা কমিউনিস্টের সরকারের পর শূন্য থেকে সরকার আসলো, আমি বলতাম চাল চরিত্র চেহারা। লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরাতে এসেছিলেন, তো গাড়িতে উঠে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ত্রিপুরা কি কি পরিবর্তন হয়েছে, কি কি করেছে আমাদের বলো, আর কোন কাজটা সবচেয়ে বড় কাজ হয়েছে আমাদেরকে বলো। আমি ওনাকে বলেছি ত্রিপুরার সবচেয়ে বড় কাজ হয়েছে যেটা মানুষের চাল চরিত্র চেহারা, ওয়ার্ক কালচার, সেটা এসছে। তো বলছি কত পার্সেন্ট এসছে? আমি বললাম 65% আশপাশে। আসলে তো হয়েছে। আর অজয় ঘোষের মতো সাধারণ গরিব ঘরের ছেলে 12ও দিতে পারেনি, মাধ্যমিক পাস করেছে, রাজস্থানে বোনের বাড়িতে যায়, ও সেখানে গিয়ে জুস কিভাবে বানানো হওয়া শিখে গেছে। ভেজ পকোড়া আর নন ভেজ পকোড়া যাই হোক, চিংড়ি পকোড়া সেখান থেকে বানানো শিখেছে। শিখে এসে এখানে আগরতলায় ইস্কন টেম্পলের অপোজিটে স্টল লাগিয়ে জুস বিক্রি করছে। আর যদি 25 বছর টানা সরকার থাকতো, এই যে হয়তো কোনো রাজনৈতিক দলের লাইনে মুর্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে তার 5 বছর শেষ হয়ে যেত, 10 বছর শেষ হয়ে ফার্স্ট সেশনে রাস্তার কোন জায়গায় কতবার করে পড়ে থাকতে দেখা যায়। আর আজ সে लगभग 50,000 টাকা টোটাল পুঁজি লাগিয়েছে তার মধ্যে। আমি জিজ্ঞাসা করেছি কতদিন হয়েছে দিয়েছো দোকানটা? বলে 15 দিন হয়েছে। কত টাকা রোজগার করো? বলে দিনে 600 থেকে 700 টাকা নেট প্রফিট হয়। মাত্র শুরুয়াত, 15 ডেজ। সবাই জানবো না এই জায়গাটা। যখন তার জানকারি হবে তো কাস্টমার আসবে, তার দোকান থেকে খাবে। আজকে 600-700 টাকা দিয়ে 700 টাকা ইনকাম করে, মানে 20,000 টাকা 21,000 টাকা মাসে সে ইনকাম করে 50,000 টাকা পুঁজি লাগিয়ে এর চেয়ে বড় ইনকাম কি হতে পারে? ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে চাল চরিত্রের চেহারা। যখন বিশালগড়ের ভেতরে গ্রামের মধ্যে একটা ছেলে পানের দোকান দিয়ে বসে গেছে, তার পুঁজি কত? পঞ্চায়েত থেকে আমি 15,000 টাকা সাবসিডাইজড লোন নিয়েছি, পঞ্চায়েত দিয়েছি। রোজগার কত করে? 15,000 টাকা পুঁজি লাগিয়ে 14,000 টাকা মাসে রোজগার করে। কোন ইলেকট্রিক্স মিডিয়া বন্ধুরা পারবে রোজগার করতে? 15,000 টাকা পুঁজি, 14,000 টাকা রোজগার করে পান দোকান দিয়ে। যদি কমিউনিস্টের সরকার থাকতো, পুরনো ব্যবস্থা থাকতো, তাহলে ওই ছেলেকে বলতো ডিএফ করো, চাকরি ঘুরতে থাকতে। আর তার ছেলে, তার পত্নী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, পান বিক্রি করে ছেলেকে কনভেন্ট স্কুলের মধ্যে পড়ায়।
আগে শিশু স্কুলের পড়া পড়ার অধিকার কাছের কোন অফিসার ছেলে কোন প্রতিষ্ঠিত ব্যক্তি আর্থিকভাবে যে স্বয়ংসম্পূর্ণ নয়। আজ এই পান দোকানের ছেলেও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারে, এটা পরিবর্তন হয়েছে। বেকার শব্দটা ত্রিপুরা থেকে অনেকটাই চলে গেছে। আগে কোনো কিছু হলে মেয়ে ছেলে এমএ পাস করে গেছে, এমএ এমফিল করেছে, পিএইচডি করে নিয়েছে, এমবিবিএস এমডি করে নিয়েছে। বাড়িতে দুটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা অথবা ইংলিশ এমএ করে আছে। যখন মেয়েটা পড়াশোনা করে তখন কেউ যদি এসে বাবাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায় আছে, বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা কমপ্লিট করে মেয়ে যখন বাড়িতে এসছে তখন বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি করে, বাবা বলে আমার মেয়ে খুব বেকার। এই শব্দটা ত্রিপুরাতে কে আবিষ্কার করে? আরে এমএ পাস করা কোনো মেয়ে বেকার কিভাবে হতে পারে? কে সে আবিষ্কার করলো বেকার শব্দ? কে ত্রিপুরাতে ছিল এই শব্দ রাজন্য যুগে? ত্রিপুরার ইতিহাস বলে বেকার শব্দ ছিল। ব্যয় রোজগার হতে পারে, বেকার কিভাবে হতে পারে? আমরা বেকার তাকে বলি যদি কোনো মানুষ অসফল হয়, আরে বেকার লোক। এটা এমএ পাস মেয়েকে, এমবিবিএস এমডি করা ছেলেকে, একটা জার্নাল মাস কমিউনিকেশন করা ছেলেকে বেকার কিভাবে বলি? তার পরিবর্তন হয়েছে, তার পরিবর্তন হয়েছে ত্রিপুরাতে। কিছুদিন আগে 15 আগস্ট গিয়েছে, 75তম আজাদী যে মহোৎসব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরো দেশব্যাপী আমরা পালন করেছি 76তম স্বাধীনতা দিবস। এই হলঘরের মধ্যে তার আগেও 15 আগস্ট ছিল। কে কে বাড়ির মধ্যে 15 আগস্টের সময় জাতীয় পতাকা উঠিয়েছে আমাকে হাত তুলে তো দেখি। একজন এই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 মানে এর আগে, এবার নয়, এর আগে কে কে জাতীয় পতাকা তুলেছে বাড়িতে? এর আগে এইবার 15 আগস্টে নয়। কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 না হলে 21, 22, 23, 25 জন। এবার কে কে তুলেছে হাত তুলে তো দেখি। সবকা সাথ সবকা বিকাশ হয়ে গেল। পরিবর্তন হয়েছে। আগে 21 জন বা 22 জন জাতীয় পতাকা তোলা, আজ 100% এই সমাজে যারা আছে সবাই তার বাড়িতে জাতীয় পতাকা উঠিয়েছে। পরিবর্তন হয়নি? চাল চরিত্র চেহারা পরিবর্তন হয়নি? নিশ্চিত হয়েছে সমাজের তো হয়ে গেছে। আগে অধিকার ছিল না জাতীয় পতাকা উঠানোর সবার, এবার তার সরলীকরণ করে মাননীয় প্রধানমন্ত্রী 13 তারিখ থেকে জাতীয় পতাকা বাড়িতে তুলতে পারবে। বিপ্লব দা যখন 18 গ্রামতে ঘুরে, রিয়াং এলাকাতে ঘুরে, তখন গিয়ে দেখে সাইকেলের মধ্যে জাতীয় পতাকা লেগে কোন জনজাতি গরিব ছেলে ঘুরছে, তার দৃশ্য ত্রিপুরাতে বেড়ানো দেখেছে। একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রধান মূল মন্ত্র কি? স্বনির্ভর মানসিকতা। আত্মনির্ভর মানসিকতা কোথা থেকে আসে? আত্মনির্ভর মানসিকতা, স্বনির্ভর মানসিকতা, পরনির্ভরশীল মানসিকতা থেকে বেরিয়ে যাওয়া কে তৈরি করবে? কে তৈরি করবে বলো তো দেখি? ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, লিডার, তার একটা মাধ্যম মাত্র। তৈরি কে করবে? স্বনির্ভর মানসিকতা কে তৈরি করবে? কোন পরিবেশে তৈরি হবে? রাষ্ট্রভক্ত নাগরিক, দেশপ্রেমিক নাগরিক হি স্বনির্ভর মানসিকতা সম্পন্ন দেশ দিতে পারে, আত্মনির্ভর ভারত দিতে পারে, আত্মনির্ভর পরিবার দিতে পারে। তারা কেউ পারে না। ইতিহাস তুলে দেখুন, ভবিষ্যৎ তুলে দেখুন, অতীত দেখুন, বর্তমান দেখুন। দুনিয়াতে দেশপ্রেমিক নাগরিক যে যে কান্ট্রিতে আছে সেই সেই কান্ট্রিগুলি দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশ। জাপান হোক, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, রাশিয়া, ইংল্যান্ড হোক আর আমেরিকা হোক, আর সর্বোপরি ইসরায়েল। দুনিয়ার কোন প্রান্তে আছে? এখন যদি কোনো জার্নালিস্টকে বলি আর বের করো না ইসরায়েলের ম্যাপটা কোথায় আছে, খুঁজে পাওয়া যাবে ইসরায়েল কোথায় আছে। কিন্তু কেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিধর দেশ? রাষ্ট্রপ্রেমিক
নাগরিক সেই রাজ্যের সেই দেশের মধ্যে রয়েছে। ইসরায়েল মরুভূমি যখন ইসরায়েলকে বিধ্বংস করে শেষ করে দেওয়া হয়েছিল, ইহুদিরা দেশ ত্যাগ করে পালিয়ে গিয়েছিল, ভারতবর্ষ চলে এসেছিল। কিন্তু যখন আবার শক্তি সঞ্চয় করেছে, সঞ্চয় করে রাষ্ট্রসংঘের সামনে দাবি রেখেছে আমাদের সেই মাতৃভূমি লাগবে। কেউ কেউ বলেছিল, আরে সেই মরুভূমিতে যে গিয়ে কি না হবে, তোমাদের সুজলাম সফলাম যেখানে ভালো জমি আছে সেই জায়গা দিয়ে দেবো। ইসরায়েলিরা মানেনি। ইসরায়েল বলেছে যেখানে জন্ম হয়েছে বালু হোক, সেখানেই যাব, সেখানেই থাকবো। আজ দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ইসরায়েলিরা যে এরা সবচেয়ে শক্তিধর দেশ। কি কারণে করতে পেরেছে? রাষ্ট্রপ্রেম। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত সেটাই করে, মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। এগুলো কি? রাষ্ট্রপ্রেম। আর ডিফেন্সে 21% যে খরচা আমাদের বাইরে চলে যেত, সেটা কমিয়ে এনেছে মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় 50,000 কোটি টাকা সেভ করেছে, যেটা চলে যেত বাইরের দেশের মধ্যে। আজ দেশীয় কারাগার ভারতবর্ষের ডিফেন্সের যে সরঞ্জাম তৈরি হয় তার ব্যবস্থা করেছেন নরেন্দ্র ভাই মোদী। আজকে 13,000 কোটি টাকার ডিফেন্স সামগ্রী আমরা বাইরের দেশে বিক্রি করি, তার নাম নরেন্দ্র ভাই মোদী। শুধু তেরঙ্গা ওঠাননি, উনি তেরঙ্গার সঙ্গে সঙ্গে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া সেই জায়গাতে কাজ করেছেন, কাজ করে প্রমাণিত করেছেন। কাজ করা সবাই কাজ করে প্রমাণিত করা কিছু লোক পারে বন্ধুরা, কিছু লোক পারে। তার জন্য আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমি দেখি প্রণব বাবু হাততালি দেওয়ার জন্য বলতে দুজন বসে আছে, হাততালি তো কিছু দেয়, কিছু দেয় না, কিচ্ছু হবে না। হাততালি বিপ্লবদের দুনিয়াতে বহু দেখেছে, হাততালি দিয়ে কি হয় না হয় আলাদা বিষয়, কিন্তু হৃদয় হতে হয়, পরিবর্তন অনুভব করতে হয়। বুকে হাত দিয়ে বলুন তো দেখি, কে পরিবর্তন করেনি সরকার? নরেন্দ্র ভাই মোদী ভারতের চেহারা পরিবর্তন করেনি? আজকে দুনিয়াতে যখন কোন ইসরায়েলে বা কোন জার্মানিতে গিয়ে আমরা নামি, তা আমরা বলে আমরা ভারতবাসী। আগে যখন যে কোনো জায়গায় অ্যামস্টারডামে এয়ারপোর্টে নামতাম, কোথা থেকে এসে ভারত থেকে ব্ল্যাক ইন্ডিয়ান, আজ বলে 56 ইঞ্চ মোদীর দেশ থেকে এসছো। মোদী সেটা করে দেখিয়েছে। মোদী সে ব্যক্তি ত্রিপুরা রাজ্যের পুরনো সরকার থাকাকালীন সমস্ত সময় লাঞ্ছনা, বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, কিচ্ছু নাই, গেছে গা, এই শব্দগুলি আয়াত করা হয়েছিল চীন, যে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে, কমিউনিস্ট কান্ট্রি থেকে আয়াত করা হয়েছিল। কিন্তু মোদী এসে এই রাজ্যের মধ্যে বলে 2019-এর লোকসভার ইলেকশনে মোদীর পরে গার্লস স্কুল ময়দানে বলে, হ্যাঁ ভারতবাসী আসো, এসে ত্রিপুরার মানুষের কাছ থেকে শেখো, এরা দূরদর্শী, এরা মেহনতি, এরা নির্ণয় নিতে জানে, আসো ভারতবাসী এসে শেখো ত্রিপুরার মানুষের কাছ থেকে। সে উপহার নরেন্দ্র ভাই মোদী দিয়েছে স্বাভিমান ত্রিপুরার মানুষকে। না হলে আগে কলকাতার এয়ারপোর্টে ত্রিপুরার মানুষ যদি নামতো, তো কলকাতা থেকে ত্রিপুরা, আগরতলা থেকে বাংলাদেশে, আজ কলকাতা এয়ারপোর্ট ত্রিপুরা থেকে আগরতলা থেকে নামে, তখন বলে যে দেখো ত্রিপুরা থেকে লোক এসছে, সেই জায়গা ত্রিপুরা চলে গেছে। এখন আর ত্রিপুরার মানুষকে বাঙ্গাল বলে কেউ গালি দিতে পারে না ওয়েস্ট বেঙ্গলে। এখন যখন ত্রিপুরার মানুষ ওয়েস্ট বেঙ্গল এয়ারপোর্টে নামে, বলে দেখো আমরাও পরিবর্তন করেছিলাম 32-33 বছরের কমিউনিস্ট সরকারকে, ত্রিপুরার মানুষের পরিবর্তন করেছে। ত্রিপুরার মানুষ মোদীর হাতে তুলে দিয়েছে। তার জন্য পার ক্যাপিটা ইনকাম 2017-তে 1,04,44 টাকা ছিল, সেটা বেড়ে করোনার মতো 1,31,000 টাকা হয়ে গেছে। অথচ বাংলাদেশেও কমিউনিস্টকে পরিবর্তন করে সেই চাচি আর ভাতিজাকে বসিয়েছে। তার পরিণাম টানা 3 বারের সরকার এসছে। বাংলাতে পার ক্যাপিটা ইনকাম কত? এখনো 1 লাখ টাকার কাছাকাছি। তার কারণ বাংলাদেশ চাল চরিত্র চেহারার পরিবর্তন হয়নি। কমিউনিস্ট যেটা করেছিল তার সঙ্গে সিন্ডিকেট বাজি আর মাফিয়া বাজি অ্যাড করেছে দিদি। আর এখানে যেটা ক্যাডার রাজ আর মাফিয়া রাজ ছিল, তার থেকে অনেকাংশে মুক্তি পেয়ে মানুষ কর্মসমতার দিকে চলে গেছে, কাজ করার মানসিকতা তৈরি হয়েছে। তার জন্য পানের দোকানের কথা বললাম, তার জন্য জুসের দোকানের কথা বললাম, সেই দিশাতে তৈরি হয়েছে। আর আগরতলা এয়ারপোর্টে নামার পর আমার গর্ব হয় যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে এই ত্রিপুরা শিব মন্দিরের পুণ্যভূমির মাটিতে দাঁড়িয়ে বলে
যে গুয়াহাটির কাছেও এত সুন্দর এয়ারপোর্ট নেই, তখন বিপ্লব দেবের হৃদয় ভরে যায়, মন ভরে যায় যে আমাদের কাছে সেই মানসিকতা ত্রিপুরা তৈরি করতে চলছে। অনেক সময় আমরা বুঝতে পারি না, পরিবর্তন যখন হয়ে যায়, মা তার শিশুর যখন পরিবর্তন হয় ধীরে ধীরে বাড়ে, মা বাবা অনুভব করতে পারে না। কিন্তু দূর থেকে কেউ যদি 4 বছর পরে আপনার বাড়িতে এসে বলবে, আচ্ছা মেয়েটা কত এতটা কেন কত বড় হয়ে গেছে, তার জন্য আমরা যারা ত্রিপুরাবাসী আমরা অনেক সময় সেটা অনুভব করতে পারি না। অনুভব করার জন্য আত্মচিন্তন করা দরকার, দিনে একবার আত্মচিন্তন করা দরকার যে 2018 আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি। তখন দেখবেন আপনি আপনার সামনে পরিবর্তন চলে আসবে। শুধু ইলেকট্রনিক্স মিডিয়াতেই পরিবর্তন এসছে তেমন না, ত্রিপুরার মাটিতেও পরিবর্তন এসছে। আজ 7-7টি এক্সপ্রেস ট্রেন রাজধানী থেকে সবকিছু ত্রিপুরাতে দৌড়ায়। আজ ডাইরেক্ট ফ্লাইট ত্রিপুরাতে এসে নেমে যায়। আগে 1.5 দিন লাগতো দিল্লিতে পৌঁছতে, আজ 2 ঘন্টা 25 মিনিটে আমরা দিল্লি পৌঁছে যাই। সেই দিশাতে সরকার কাজ করেছে। আমি বলি না সবকিছু হয়ে গেছে, কিন্তু হয়েছে। কিন্তু মাঝে মাঝে দেখি যখন বিভিন্ন জায়গাতে পেড নিউজ হয়, আমি বারবার বলতাম যে পেড নিউজ থেকে বেরিয়ে ইউরো জার্নালিজম থেকে বেরিয়ে আসা। কারণ কি, চাল চরিত্র চেহারা শুধু বিপ্লব দেবের যে ছবি চলবে এমন নয়, প্রত্যেক ব্যক্তির হতে হবে, প্রত্যেক সেক্টরে হতে হবে, তবেই গিয়ে ত্রিপুরা এক নতুন দিশায় চলবে। আমি আশা করি আমার ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা যারা দূর দূর থেকে এসছেন, আর এবার আমি প্রণববাবুকে বলবো আমার জন্য না, মেয়রের জন্য একটা হাততালি দেন, দেখি কতজন দেয়। এখন সবাই দেয়, দেখো জোর করে নেওয়ার মধ্যে 2টা বিষয় আছে। মার কাছ থেকে জোর করে শিশু নেয়, সন্তান নেয়, তার মধ্যে তাকে জোর করে বলে না, তাকে আবদার বলে। বিপ্লবদের আবদার করে, জোর করে নিতে না, ও জানেও না। আমি আবদার করি আপনাদের কাছে, আমি আপনাদেরকে বহু কিছু বলে দিয়েছি। প্রণববাবু যেটা বলেছেন, এটা কাজের সময় সবকিছু হয়ে যায়, হয়ে গেছে। এটা প্রবাহমান নদী, মোদির ডেভেলপমেন্ট। যখন অন্য রোড হবে, এয়ারপোর্ট হবে, তো জার্নালিজম হবে না। এখানে যেখানে দাঁড়িয়ে আছি 25-30 বছর, 40-50 বছর হয়তো আপনাদেরকে বিনা শীতল হওয়ার মধ্যে এখানে বসে কনফারেন্স করতে হতো। আজকে শীতল হওয়ার মধ্যে কনফারেন্স হচ্ছে, সেটা বহু কল্যাণে, এবং এখানে যারা বসে আছেন তাদের কল্যাণ হয়েছে। আমার কল্যাণে না, অ্যাপ্লিকেশনটা ওনারই লাগিয়েছিলেন, আমার কাছে ওনারাই দিয়েছিলেন, ওনারাই কোয়েশ্চেন করেছেন, ওনাদের কারণ হয়েছে। আমি তো মাত্র সামনে একজন ব্যক্তি ছিলাম। বন্ধুরা, তার জন্য ব্যক্তি বড় না, তার কাজ বড় হয়, তার ব্যবস্থা বড় হয়। সেই হিসাবে সবাই মিলে কাজ করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হয়তো খিদে লেগেছে, এখন খাবার পড়া, আমিও খাবো। এবার হাততালিটা সবাই যদি না দেয়, জোর করে হাততালি নিয়ে আবদার করে নিয়েছি। এই মানসিকতা নিয়ে সবাই নিজের জীবনে উন্নতি হোক, উন্নত ব্যবস্থার দিকে যান, আর নিজের জীবন সুন্দর হোক। পরিবারকে সবাইকে নিয়ে সুন্দর ত্রিপুরা তৈরি করুন, সুন্দর মানসিকতা রাখুন, পজিটিভিটি রাখুন। দুনিয়া আপনার সামনে হেরে যাবে, দুনিয়া আপনার সামনে চলে আসবে। নেগেটিভিটি রাখলে সবচেয়ে আগে হার আপনার হবে, পজিটিভিটি রাখলে দুনিয়া আপনার সামনে হেরে যাবে। সেই মানসিকতা কাজ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বন্ধুদের সঙ্গে পরিবেশন করবার জন্য
আজকে আমাদের রাজ্য সম্মেলন, অষ্টম বার্ষিক রাজ্য সম্মেলন বৈদিক ব্রাহ্মণ সমাজ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। আমাদের বৈদিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির মাননীয় চেয়ারম্যান লোকায়ুক্ত শ্রীযুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য মহোদয় আমার পাশেই আছেন। তারপরে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ভক্তি কমল মহাশয়, তারপরে আছেন রাষ্ট্রপতি পদপ্রাপ্ত আমাদের পরেশ চক্রবর্তী মহোদয় রানী খামার আশ্রমে, এবং তিনি আজকের প্রধান অতিথিও বটেন। তারপরে আছেন ডক্টর তাপস রায় চৌধুরী, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার গীতার ভাষ্য কেশব কাশ্মীরি ভট্টাচার্যের গীতা ভাষ্যের ভাষান্তর করে তিনি ডক্টরেট রিসার্চ করে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী মহোপাধ্যায়ের অধীনে তিনি ডক্টরেট লাভ করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে আমাদের অষ্টম বার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সাবরুম থেকে ধর্মনগর অবধি 31টা আমাদের শাখা সংগঠন খোলা হয়েছে, এবং তার মধ্যে 4টা স্কুল আমাদের চলছে, যেখানে বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণের মাধ্যমে পূজা পাঠ যথারীতি আমাদের শাস্ত্রসম্মতভাবে করবার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি গত 6 বছর ধরে। এবছর আমাদের নিপুণের পরীক্ষার্থীরাও ছিল, প্রথমা, মধ্যমা এবং নিপুণ, এই 3টা স্টেজে তাদেরকে পণ্ডিত করে তুলছি। ধীরে ধীরে আমাদের পূজা পার্বণের মধ্যে মন্ত্রের অর্থ জানে না, সংস্কৃত ভাষাকে মৃত ভাষা বলে আমরা নিজেদেরকেই বঞ্চিত করেছি। আমরা মন্ত্রের অর্থ বুঝি না, বেদের ক্রিয়াকাণ্ডগুলি বুঝি না, আমাদের বৈদিক সংস্কৃতি থেকে আমরা ভ্রষ্ট হয়ে গেছি। সেই বৈদিক সংস্কৃতির পুনরুজ্জীবন বর্তমান কাল উপযোগী করে লুকাচার, দেশাচার, অনাচার, বেবিচার, অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে হলে, কুসংস্কার থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে সঠিকভাবে আমাদের পূর্বসূরীদের তাদের চিন্তাধারাকে অনুসরণ করে বর্তমানকে গঠন করতে হবে। এই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে এই অষ্টম বার্ষিক রাজ্য সম্মেলনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্রাহ্মণগণ, এখানে প্রতিনিধিবৃন্দ উপস্থিত, এখানে মঞ্চে আরও উপবিষ্ট আছেন বিশিষ্ট আমাদের প্রতিনিধিরা এসেছেন। তাদের মধ্যেও কেউ কিছু নীরব কর্মী এবং তারা নীরব সাধনায় রত। তাদের এই সাধনা থেকে আমরা সবাইকে নিয়ে সবার ভালোর জন্য আমরা কাজ করব। আমার পরিবেশ যদি ভালো হয় আমি আর খারাপ থাকতে পারি না। কাজে পরিবেশের উন্নতি আপনা থেকেই হবে যদি আমরা সৎচিন্তা সদ্ভাবনায় থাকি। আমাদের চেয়ারম্যান সাহেব, আপনার নাম আর ডেজিগনেশনটা, আপনার নামটা? জীবন ভট্টাচার্য। আমার নাম জীবন কৃষ্ণ ভট্টাচার্য, ব্রাহ্মণ সমাজের সভাপতি। ব্রাহ্মণ সমাজ গঠনের পেছনে বিশেষ কতগুলো উদ্দেশ্য আছে, জীবনবাবু বলেছেন। এর এডিশন করছি আমি একটু। সেটা হলো পূজা অর্চনায় দেখা যায় মানুষ পূজা অর্চনা করে, ব্রাহ্মণরা পূজা করেন, চলে যায়। কিন্তু যার বাড়িতে পূজা হলো, কী উদ্দেশ্যে পূজা হলো, মন্ত্রতে কী বলা হলো, কীভাবে ঠাকুরকে আহ্বান করা হলো, এতে যিনি নাকি পূজাটা করালেন